আসসালামু আলাইকুম। একই অ্যাক্সিডেন্টে মা মারা যায় এবং একমাত্র ছোট মেয়ে হারিয়ে যায় নিংয়ের। সকলের মতে নিংয়ের মেয়ে পাহাড়ি ঝিলের স্রোতে ভেসে গিয়েছে। তবে নিং এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। তার পূর্ণ বিশ্বাস ছিল যে তার মেয়ে বেঁচে আছে, আর কোনো এক অপশক্তি তাকে নিংয়ের কাছ থেকে দূরে রেখেছে। পূর্বে সে অনেক জঘন্য পাপ করেছে, যে পাপের ফল হয়তোবা সে পাচ্ছে। এটা ভেবেই সে একে একে নিজের পাপগুলোর প্রায়শ্চিত্ত করতে শুরু করে। তবে কোনো কিছু করেও সে নিজের মেয়েকে ফিরে পাচ্ছিল না। কোন শক্তি তাকে তার মেয়ের থেকে দূরে রেখেছে জানতে পারবো আজকের এই গল্পে, যার নাম দ্য রিডেমশন অফ সিন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ইন্দোনেশিয়ান হরর গল্প। গল্পের শুরুতে আমরা নিং নামের একজন মহিলাকে দেখতে পাই এবং তার জীবনের অতীতের কিছু ঝলক দেখতে পাই, যে কিভাবে সে নিজের সন্তান এবং মাকে নিয়ে বাড়ি ছেড়েছিল একটা নতুন সুন্দর জীবনের আশায়। যে আশা তাকে দেখিয়েছিল সুলাইমান নামক একজন লোক। নিংয়ের মা এখানে তাকে বোঝানোর চেষ্টা করে যে নিজের স্বামীকে ছেড়ে আদৌ সে ভালো পদক্ষেপ নিচ্ছে কিনা। তখন নিং বলে যে সে সুলাইমানকে বিশ্বাস করে। উইজাকের থেকে সুলাইমান তাদের ভালো খেয়াল রাখতে পারবে। এই কথা বলতে বলতেই সুলাইমান সেখানে আসে। সে জানায় তার কার্ডে কাজ হচ্ছে না, তাই নিং যেন আপাতত তার সাথে থাকা কিছু টাকা সুলাইমানকে ধার দেয়, যে টাকা সে তাকে শোধ করে দিবে। নিং এখানে চিন্তায় পড়ে যায় যে সে আদৌ সুলাইমানকে চুজ করে ঠিক করেছে কিনা। এরপর বেশ কিছু মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে গভীর রাতে নিং সুলাইমানের সাথে একটা ঝিলের পাশে ছিল। এই রাতের অন্ধকারে ঝিলের পানিতে সুলাইমান একটা রিচুয়াল করতে চলেছিল। তার মতে এই রিচুয়াল করলে তারা ধনী হয়ে যাবে, তাদের কাছে অনেক টাকা আসবে। এখানে আমরা নিংয়ের মুখ দেখে বুঝতে পারি যে সুখের আশা দিয়ে সুলাইমান তাকে নিয়ে এসেছিল, সেই সুখে সে নিংকে রাখতে পারেনি। সুখ তো অনেক দূরের কথা। আমরা নিংয়ের কথা থেকে এখানে জানতে পারি সুলাইমান মূলত একজন ধোঁকাবাজ। সে শুধুমাত্র নিংকে সুখে রাখেনি এমনটা নয়, বরং তাকে অনেক মারধর, সেই সাথে নির্মালা অর্থাৎ নিংয়ের মেয়েকেও অনেক মারধর করত। এমনকি এখানে রিচুয়ালের প্রস্তুতকালীন নিং তার কথায় সহমত পোষণ না করায় সে নিংকে আবারও মারধর করে। এ থেকে আমরা বুঝতে পারি যে নিং তার স্বামীকে ছেড়ে সুলাইমানকে বিয়ে করে কত বড় বিপদে পড়েছে। এখন সুলাইমানের কথা মানা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। এখন এই রিচুয়াল করতে সুলাইমান নেমে পড়ে পানিতে। সে নিংকে বারবার করে বলে গিয়েছিল যে শক্ত করে দড়িটি ধরে রাখতে, আর যদি বাই চান্স রিচুয়াল করার সময় সুলাইমানের ব্যালেন্স হারায় তাহলে নিং যেন তাকে টেনে পানি থেকে তুলে নেয়। এখন নিং দড়ি নিয়ে দাঁড়িয়েছিল, তার উপর ভরসা করে সুলাইমান নেমে পড়ে পানিতে। তবে বেশি সময় সে ব্যালেন্স ধরে রাখতে পারে না। রিচুয়ালের মাঝবর্তী সময়ে তার ব্যালেন্স হারিয়ে যায়। পানির স্রোতে তাকে টেনে নিয়ে যাচ্ছিল। প্রথম দিকে নিং চেষ্টা করে তাকে বাঁচানোর, তবে পরবর্তীতে সে ইচ্ছা করেই সুলাইমানের দড়ি ছেড়ে দেয়, কেননা সুলাইমান তার জীবন নরক করে তুলেছিল। তার হাত থেকে বাঁচার জন্য এর থেকে ভালো সুযোগ আর সে পাবে না। সুলাইমানকে ভাসিয়ে নিয়ে যায় পানির স্রোতে। এদিকে নিং রিচুয়ালের সব জিনিসপত্র ভেঙে ফেলে, যাতে করে কেউ কিছু বুঝতে না পারে। এখন এই ঘটনার 2 সপ্তাহ পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে নিং এখন শুধুমাত্র তার মেয়ে মালা এবং তার মা উতিয়ার সাথে থাকছিল। সে নিজেই কাজে বের হচ্ছিল তাদের খেয়াল রাখার জন্য। মালা তেৎসুইয়া নামক একজন লোকের কাছে পড়াশোনা করত। তেৎসুইয়া মূলত জাপান থেকে এসেছিল। সে মালাকে অরিগামি বানানোও শিখিয়েছিল। এখন মালা এবং উতিয়াকে তেৎসুইয়ার বাড়িতে রেখে নিং চলে যায় তার কাজে। সে মূলত একজন বাস ড্রাইভার হিসাবে কাজ করছিল। কাজের মাঝে বসে সে মালার একটা ভিডিও দেখছিল, যেখানে মালা বলে যে সে সুইমিং শিখতে চায়। তাই তো সে এখানে থাকা একটা সুইমিং স্যুট কিনে নেয় তার মেয়ের জন্য। সে যখন এটা নিয়ে বাসের দিকে ফিরে যাচ্ছিল তখনই সেখানে একজন লোক তার ছেলের সাথে আসে। এই লোকের কাছ থেকেও সুলাইমান টাকা ধার নিয়েছিল। আর 2 সপ্তাহ ধরে যেহেতু সুলাইমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই লোকটি এখানে নিংকে শাসিয়ে সেখান থেকে চলে যায়। নিংও এখানে কোনো মতে নিজেকে সামলে কাজে লেগে পড়ে। আর এরপর কাজ শেষ করে বাসটি জায়গায় রেখে সে চলে যায় মোটরসাইকেল নিয়ে মালা এবং উতিয়াকে আনতে। তখন অনেক বেশি বৃষ্টি পড়ছিল। এরই মাঝে উতিয়া মালাকে কোলে নিয়ে আসছিল, যেখানে মালা এক নাগাড়ে কেঁদেই চলেছিল। নিং তার কান্নার কারণ জিজ্ঞাসা করলে উতিয়া বলে দ্রুত এখান থেকে চলে যেতে। বাসায় গিয়ে সে তাকে সবটা খুলে বলবে। নিংও এখানে আর কথা বাড়ায় না। সে মালা এবং উতিয়াকে নিয়ে রওনা দেয়।
উতিয়া এখানে মালার মাথা থেকে একটা ক্লিপ খুলে ফেলে এবং তার কান্না থামানোর চেষ্টা করতে থাকে। এরই মাঝে সামনে চলে আসে একটা ঢালু রাস্তা, যে রাস্তা দিয়ে খুব দ্রুত বাড়িতে পৌঁছানো গেলেও সেটা অনেক বেশি ডেঞ্জারাস ছিল। তাই উতিয়া তাকে অন্য রাস্তাটি ধরে সামনে এগোতে বলে, তবে নিং তার কথা শোনে না। সে দ্রুত বাড়িতে যাওয়ার জন্য ওই ঢালু রাস্তাটি নেয়, যার ফলে বাইকের ব্যালেন্স না রাখতে পেরে তাদের মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়। নিংয়ের জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার আশেপাশে তার মা এবং মেয়ে নেই, যাদেরকে সে পাগলের মতো খুঁজতে থাকে ওই জঙ্গল এবং ঝিলের কাছে। তখন একজন লোক এসে তাকে সেখান থেকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যায়, কেননা বৃষ্টির সময় এই জায়গাটা ভীষণ বিপজ্জনক ছিল। এখন উদ্ধারকর্মীরা আসে এবং অনেক খোঁজাখুঁজির পর তারা ফাইনালি উতিয়ার লাশ পায়। উতিয়া মারা গিয়েছিল, তবে তখনও পর্যন্ত মালার কোনো খোঁজ পাওয়া যায়নি। এমন সময় আচমকাই আমরা ঝিলের কাছে উতিয়ার আত্মাকে দেখতে পাই। সাথে সাথে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা একজন সুইমারকে দেখতে পাই, যার কাছে বাচ্চারা সাঁতার শিখত। এখন একটা বাচ্চা এসেছিল সেখানে সাঁতার শিখতে, তবে সে পানিতে নামার সাহসী পাচ্ছিল না। এই সুইমারের নাম ছিল তীর্তা। তীর্তা এখানে ছেলেটিকে বোঝানোর চেষ্টা করে, তবে ছেলেটি তার কথা শোনে না। তখনই সেখানে চলে আসে রাকিব। রাকিব মূলত ওই লোকটির ছেলে যে কিনা নিংয়ের কাছে গতরাতে টাকা চেয়েছিল। রাকিব এখানে তীর্তাকে বলে যে যেভাবেই হোক এই ছেলেটিকে সাঁতার শিখাতে হবে। তার বাবা তাদেরকে অলরেডি অনেক টাকা পে করেছে। যা শুনে তীর্তা অনেক বেশি রেগে যায় এবং ছেলেটিকে ধরে পানিতে ফেলে দেয়। রাকিব কোনো মতে ছেলেটিকে তুলে নিয়ে আসে। তীর্তা শুধুমাত্র যে সাঁতার শেখাতো এমনটিই নয়, সে অনলাইনে বিভিন্ন বিষয় নিয়ে পডকাস্ট করত। এদিকে নিংয়ের জীবন তো আরও বেশি কঠিন হয়ে পড়েছিল। পাগলের মতো সে সবসময় নিজের মেয়েকে খুঁজত, যে কারণে সে ঠিকভাবে নিজের কাজগুলোও করতে পারছিল না। পুলিশ এছাড়া উদ্ধারকর্মী এখনও পর্যন্ত তার মেয়েকে খুঁজছিল, তবে নিংয়ের মনে হচ্ছিল তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে না। তাছাড়া এই সব কিছুতে ব্যস্ত হয়ে পড়ায় সে বাসের ঠিকমতোভাবে রেন্টও দিতে পারে না, যে কারণে তার ওই চাকরিটাও চলে যায়। এরপরও সে অনেকগুলো কাজ নেওয়ার চেষ্টা করে, তবে কোনো কাজেই সে মন দিতে পারছিল না, যে কারণেই সে কোনো কাজে বেশি দিন টিকছিল না। তাই তো এবার সে লাইভ করতে শুরু করে। লাইভে এসে সে বিভিন্ন ধরনের মেকআপ টিউটোরিয়াল দিতে থাকে। এভাবেই একদিন রাতের বেলা সে যখন লাইভে ছিল, তখন হঠাৎই পেছনের পর্দাটি আচমকা নড়ে ওঠে। সে যখন এটা দেখার জন্য উঠে যায়, তখন আমরা দেখতে পাই তার মা অর্থাৎ উতিয়ার আত্মা উকি দিচ্ছে, যে জিনিসটা যেন নিংও অনুভব করে। তবে সে সেখানে কিছুই দেখতে পায় না। পরদিন সকালে তাকে ডেকে পাঠানো হয় ঝিলের একটা সাইডে, যেখানে উদ্ধারকর্মীরা কিছু জিনিসপত্র পেয়েছিল, একটা পোশাক এবং একজোড়া জুতা, যা দেখে নিং জানায় যে এটা তার মেয়ে নয়। তার হাতে তখনও পর্যন্ত মালার বানানো ওই অরিগামিটা ছিল, যেটা হাতে নিয়ে সে ওই ঝিলের কাছেই দাঁড়িয়েছিল। লোকটি বলে যে তারা জানতে পেরেছে মালা নাকি সাঁতার জানত, যা শুনে এবার নিং রেগে যায়। সে বলে মালা যদি সাঁতার পারত তাহলে নিং নিশ্চয়ই জানত এই ব্যাপারে। এখন ওই রাতে লাইভ স্ট্রিম করার সময় সে প্রথমবারের মতো সকলকে জানায় যে আজ 1 সপ্তাহ হয়ে গেল তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলে যেন তার জন্য দোয়া করে। এখানে যেমন ভালো কমেন্ট আসতে থাকে, ঠিক তেমনই ব্যাড কমেন্টও আসতে থাকে, যা দেখে নিংয়ের মন আরও বেশি খারাপ হয়ে যায়। সে দরজাটি খুলে সেখানে দাঁড়িয়ে সেই সকল স্মৃতিগুলো মনে করতে থাকে, যেগুলো সে মালা এবং উতিয়ার সাথে কাটিয়েছিল। মূলত মালা এবং উতিয়া মিলে সারপ্রাইজ দিয়েছিল তাকে একটা মোবাইল স্ট্যান্ড গিফট করে, যাতে করে সে খুব সুন্দরভাবে লাইভ করতে পারে। সে যখন এইসব কথা মনে করছিল, ঠিক তখনই আমরা সেখানে উতিয়ার আত্মাকে দেখতে পাই, যে ব্যাপারে কোনো ধারণাই ছিল না নিংয়ের। নিং তো পরদিনই উতিয়ার আত্মার শান্তির জন্য পোস্টার ছাপায়। পোস্টারগুলো নিয়ে সে যখন চলে যাচ্ছিল, তখনই সেখানে আসে তীর্তা। সে সেখানে থাকা পোস্টার দেখে উতিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন দোকানে থাকা ওই লোকটি জানায় যে নিংয়ের মা ছিল উতিয়া। উতিয়ার মৃতদেহ পাওয়া গেলেও তার মেয়েটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সকলের ধারণা এতদিনে সে হয়তো বা মারা গিয়েছে। তীর্তা এখানে মূলত তার স্টুডেন্টদের সকল ইনফরমেশনের কপি করতে এসেছিল, যেখানে এই স্টুডেন্টদের মধ্য থেকে মালাও একজন ছিল, যে ব্যাপারে তীর্তার কোনো ধারণাই ছিল না। সে যখন জানতে পারে যে তার একজন স্টুডেন্টকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সে বেশ অবাক হয় এবং এই ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। তখন তার মনে পড়ে যায় মালার কাগজপাতি কিছুদিন আগেই রাকিব তার কাছে দিয়েছিল। মালার সাথে সে নিজে কথা পর্যন্ত বলেছিল। সেই সাথে মালার অনেক আগ্রহ ছিল সাঁতার শেখায়।
মালার ব্যাপারটা জানার পর থেকেই তীর্থা তাকে নিয়েই ভেবে চলেছিল। অন্যদিকে 10 দিন হয়ে গিয়েছিল, এখনো পর্যন্ত মালার লাশটা পর্যন্ত পাওয়া যায়নি। আর এই কারণেই উদ্ধারকর্মীরা ঠিক করে যে তারা এই সার্চ বন্ধ করে দিবে, যেটা জানার পর নিং অনেক বেশি ক্ষেপে যায়। আদাং নামক একজন লোক তাকে বোঝানোর চেষ্টাও করে যে 10 দিন হয়ে গিয়েছে, এতদিনে নিং এর বডিও হয়তো বা বয়ে অন্য কোথাও চলে গিয়েছে। যা শুনে নিং এবার রেগে যায়। সে বলে তার মেয়ে মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। আদাং কিভাবে মনে করলো যে তার মেয়ে মারা গিয়েছে? সে কি নিজেকে স্রষ্টা মনে করে? আদাং তাকে বলে যে এখন আর সে চাইলেও কিছু করতে পারবে না, কেননা 10 দিন হয়ে গিয়েছে। তাদের নিয়ম অনুযায়ী তারা এখানে আর সময় নষ্ট করতে পারবে না। ফলে অনেক বেশি হতাশ হয়ে পড়ে নিং। ওই রাতেও সে মালার জামা জড়িয়ে ধরে কাঁদছিল। কিছুক্ষণ কাঁদার পর সে আবারও সব লাইট সেট আপ করে ভিডিও করতে বসে, যেখানে সে সকলের কাছে সাহায্য চাইছিল তার মেয়েকে খুঁজে পেতে। তবে ভিডিওর মাঝখানেই সে লক্ষ্য করে যে সে পেছনের পর্দাটা দিয়ে নেয়নি। তাই সে যখন পর্দাটি দিতে যায় তখনই আমরা রিং লাইটের ওইখানে আবারও উতিয়ার আত্মাকে দেখতে পাই। ফোনটিও আস্তে আস্তে ঘুরে অন্যদিকে চলে যায়, যা দেখে একটু অবাক হয় নিং। আর এরপর সে আবারও ফোনটি ঠিকমতো জায়গায় সেট করে রেকর্ডিং করতে শুরু করে। সে বলে তার মেয়ে বেঁচে আছে, আর যদি সে বেঁচে নাও থাকে তবুও সে তার মেয়ের লাশ খুঁজে বের করতে চায়। একথা বলা মাত্রই ফোনটি অদ্ভুতভাবে নড়ে ওঠে, যার ফলে ভয়ে পড়ে যায় নিং। সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই সে নিচে পড়ে থাকা জিনিসগুলো উঠাতে উঠাতে পর্দার কাছে চলে যায়। তখনই আচমকা তার সামনেই আলমারির দরজাটি আপনা আপনি খুলে যায়। তখনই রিং লাইটের কাছে থাকা উতিয়ার আত্মা বলে ওঠে ওইখানেই। যা শুনে সে ওই আলমারির মধ্যে দেখে এবং সেখানে কিছু কাপড় দেখতে পায়, যেগুলো কেচে ধুয়ে রেখে দিয়েছিল উতিয়া। এই কাপড়গুলো মূলত তেতসুইয়া ছিল, হ্যাঁ, মালার টিচারের, যার বাড়িতে কাচা ধোয়া এবং অন্যান্য কাজ করত উতিয়া। তাই পরদিন সকালেই নিং এই কাপড়গুলো নিয়ে চলে যায় তেতসুইয়ার বাড়িতে। স্টুডেন্টদের ছুটি দিয়ে তেতসুইয়া তার কাছে আসে। তখন নিং তাকে ওই কাপড়গুলো দেয়। সেই সাথে সে তেতসুইয়াকে ধন্যবাদ জানায়, কেননা সে তার মায়ের শেষকৃত্যের সময় এসেছিল এবং তাকে অনেকটা টাকা দিয়েছিল, যে ব্যাপারে সে গতকাল রাতেই জেনেছে। তেতসুইয়া তার কাছে মালার ব্যাপারে জিজ্ঞাসা করলে নিং জানায় তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তখন তেতসুইয়া তাকে এই কাপড়ের বদলে কিছু টাকা দিতে চাইলে নিং তা নিতে রাজি হয় না। সে চলে যাচ্ছিল, তবে আবারও কিছু একটা ভেবে সে তেতসুইয়ার কাছে আসে এবং তাকে বলে নিংয়ের এই মুহূর্তে হাতে কোনো কাজ নেই, তাই তেতসুইয়া চাইলে সে তার মায়ের বদলে তার বাড়িতে কাজ করতে পারে, যে কাজগুলো একসময় নিংয়ের মা উতিয়া করত। তেতসুইয়া এই ব্যাপারে একটু হেজিটেট করছিল, যা দেখে নিং ইটস ওকে বলে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই তেতসুইয়া তাকে পেছন থেকে ডাক দেয় এবং বলে কাল সকাল থেকেই সে চাইলে এই কাজে জয়েন করতে পারে, যা শুনে নিংও অনেকটা খুশি হয়ে যায়। ওই রাতে বাড়িতে ফিরে সে তার মায়ের শেষকৃত্যের যে গিফট ছিল সেগুলো বাড়ি বাড়িতে গিয়ে দিয়ে আসে। একা হাতে সবকিছু সামলাচ্ছিল নিং। এদিকে নিংয়ের সাথে ঘটা এই ট্র্যাজেডি নিয়ে সারাক্ষণ ভেবে চলেছিল তীর্থা। এমনকি সে তো গোপনে নিংয়ের উপর নজরও রাখছিল। নিং প্রায়ই ঝিলের কাছে গিয়ে বসে থাকতো তার মেয়ের আশায়। তীর্থাও সেখানে গিয়ে গোপনে তার ভিডিও ধারণ করত। এভাবেই একদিন ঝিলের পাড়ে দাঁড়িয়ে থাকাকালীন নিং দেখতে পায় নিচে মালা পড়ে আছে। মালাকে দেখে সে যেন আশা ফিরে পায়। সে দৌড়ে নিচে নেমে আসে। ঝিলের কাছাকাছি যেতেই সে দেখতে পায় সেখানে সত্যি মালা পড়ে আছে। তখনই আচমকা পেছন থেকে তীর্থা এসে তার হাত ধরে, কেননা সে প্রায় স্লিপারি একটা স্থানে পা দিতে চলেছিল। তখনই নিং তাকিয়ে দেখতে পায় সেখানে তো মালা নেই। সে আসলে ভুল দেখেছে, যা বুঝতে পেরে নিং সেখান থেকে চলে আসে। তীর্থাও বুঝতে পারে না যে নিংয়ের আসলে কি হয়েছে। সে এই ব্যাপারে ওই দিন রাকিবের সাথে কথা বলে। রাকিব জিজ্ঞাসা করে সে কি নিংকে তার কন্টেন্ট হিসাবে ব্যবহার করতে চাইছে। তীর্থা মূলত অডিও পডকাস্ট করত, যেখানে সে নিংকে ডাকতে চাইছিল একজন গেস্ট হিসাবে, যে কিনা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। তবে রাকিব বলে যে নিং এতে জীবনেও রাজি হবে না। ফলে তীর্থাও এখানে চিন্তায় পড়ে যায় যে সে কিভাবে নিংকে রাজি করাবে। পরদিন সকালেই সে নিংয়ের বাড়িতে গিয়ে পৌঁছায় তার সাথে সরাসরি কথা বলার জন্য। সে যখন দরজায় নক করে তখন দরজাটি আপনা আপনি খুলে যায়, যা দেখে তীর্থা একটু অবাক হয়। সে নিংকে ডাকতে ডাকতে ভেতরে প্রবেশ করে, যেখানে ঢুকে সে কাউকেই দেখতে পায় না। ভেতরে সে উতিয়া এবং নিংয়ের ফ্যামিলি ফটো দেখতে পায়,
যেগুলোর ছবি তুলে নেয় তীর্থা। হঠাৎই তখন একটা অন্ধকার জায়গা থেকে আওয়াজ আসতে শুরু করলে তীর্থা ঘাবড়ে যায় এবং পাশে থাকা মেডিকেল বক্সটি নিচে পড়ে যায়, যেটা গুছিয়ে উঠিয়ে রাখে সে। এমন সময় পেছনের ঘর থেকে আওয়াজ ভেসে আসে। সে মনে করে সেখানেই হয়তোবা নিং আছে, তাই সে নিংয়ের সাথে কথা বলতে বলতে সেদিকে এগিয়ে যায়। আমরা আয়নার রিফ্লেকশনে সেখানেও উতিয়ার আত্মাকে দেখতে পাই। এটা মূলত উতিয়ার ঘর ছিল। ঘরে প্রবেশ করতেই তীর্থা কাউকেই দেখতে পায় না। সে দেখতে পায় উপর থেকে সিলিং বেয়ে পানি পড়ছে, যেটা মুহূর্তের মধ্যে রক্তে পরিণত হয়, যা দেখে তীর্থা ঘাবড়ে যায় এবং ঘর থেকে বেরিয়ে আসে। তখনই উপর থেকে নেমে আসে উতিয়ার লাশ এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে যে সে কে। ভয়ে তীর্থা বাড়ি থেকে বেরিয়ে আসে এবং সে বের হওয়ার সাথে সাথে ঘরের দরজাটি আপনা আপনি লেগে যায়। অন্যদিকে ওই সময় নিং তেতসুয়ার বাড়িতে কাজ করছিল। তখন তেতসুয়ার বাড়িতে থাকা একটা ছোট্ট বাচ্চার ছবি দেখে নিং সেটা দেখতে থাকে। তেতসুয়া তাকে বলে এটা তার মেয়ের ছবি। তার মেয়ে এবং স্ত্রী জাপানে থাকে। ভার্সিটি থেকে রিসার্চের জন্য তাকে এখানে পাঠানো হয়েছে। সেই সব কথা বলছিল ঠিকই, তবে ইংলিশে, যে কারণে তার সব কথা বুঝতে পারে না নিং। সে তো ওই অরিগামিগুলো দেখছিল, যা দেখে তেতসুয়া তার কাছে আসে এবং তাকে বোঝায় যে জাপানিজরা বিশ্বাস করে যে কেউ যদি 1000 অরিগামি বানিয়ে উইশ করে তাহলে তার সেই উইশ গ্রান্ট হয়। এছাড়া সে এটাও বলে যে মা মেয়ের মধ্যে একটা স্ট্রং সম্পর্ক থাকে। নিংয়ের যদি মনে হয়ে থাকে যে তার মেয়ে বেঁচে আছে, এর মানে সত্যিই তার মেয়ে বেঁচে আছে, যা শুনে নিং যেন আশা ফিরে পায়। অন্যদিকে তীর্থা তখন রাকিবের সাথে কথা বলছিল, যেখানে রাকিব সুলাইমানের নামে উল্টোপাল্টা কথা বলতে থাকে। সুলাইমান কিভাবে নিংকে বিপদে ফেলে রেখে পালিয়ে গিয়েছে এই ব্যাপারেও জানতে পারে তীর্থা এবং ভাবতে থাকে যে নিং তাহলে কত বেশি প্রবলেমের মধ্যে রয়েছে। যা শুনে রাকিব বলে যত বেশি প্রবলেমে নিং থাকবে ততই তাদের পডকাস্ট সফল হবে। এখন অন্যদিকে নিংকে দেখা যায় যে কিনা তেতসুইয়ার বাড়িতে রান্নাবান্নার কাজও করছিল, ঠিক যেমনটি উতিয়া করত। এখন ওই দিন কাজ শেষ করে সে একটা দোকান থেকে কিছু পেপার কিনে নেয় এবং বাড়িতে ফিরে আসে, যেখানে অলরেডি তার জন্য অপেক্ষা করছিল রাকিব এবং তীর্থা। তীর্থা এবং রাকিবকে সে চা পান করতে দেয়, আর এরপর তীর্থার প্রস্তাবে রাজি হয়ে সে বলে যে সে তীর্থার জন্য পডকাস্ট করবে, তবে এর বদলে তীর্থাকে তাকে অরিগামি বানাতে সাহায্য করতে হবে। সে 1000 অরিগামি বানাতে চায়। তীর্থাও এখানে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। রাকিব বেরিয়ে গেলে তারা দুজন অরিগামি বানাতে বসে পড়ে। নিং কাগজ কাটছিল, অন্যদিকে অরিগামি বানাচ্ছিল তীর্থা। তীর্থা এখানে নিংকে প্রশ্ন করে যে এখানে থাকা ওই ছবিটি কি তার হাজবেন্ডের, যা শোনা মাত্রই ঘাবড়ে গিয়ে নিংয়ের হাত কেটে যায়। তীর্থা তখনই ওই বক্স থেকে মেডিসিন বের করে তার হাতে লাগিয়ে দেয়, যে ব্যাপারটা দেখে নিং একটু অবাক হয়, কেননা তীর্থা কিভাবে জানলো এই বক্সের ভেতরে রয়েছে মেডিসিন। তীর্থাও বুঝতে পারে যে নিংয়ের সন্দেহ হয়েছে, তাই সে নিংকে বলে যে সে নিংকে অ্যাডমায়ার করে। সে নিংয়ের মতো করেই না ভেঙে পড়ে সবকিছু সামলাতে চায়। নিং তার কথার কোনো উত্তর দেয় না, কেননা সে নিজে তো কখনোই নিজের জন্য এরকম কঠিন একটা জীবন বেছে নিতে চায়নি। এখন সে বসে অরিগামি বানাতে থাকে, অন্যদিকে তীর্থা একটু রেস্ট নেয়। এমন সময় হঠাৎই সে লক্ষ্য করে একটা অরিগামির পাখা নড়ছে, উপরের লাইটটাও ফ্লিকার করতে আরম্ভ করে। সাথে সাথে আশেপাশ থেকে তার মায়ের কণ্ঠ শোনা যায়, যে কিনা নিংকে প্রশ্ন করছিল সে কি নিশ্চিত। হঠাৎই নিংয়ের কিছু একটা হয়ে যায়। এই শব্দে ঘুম ভেঙে যায় তীর্থার। সে লক্ষ্য করে নিংয়ের কিছু একটা যেন হয়ে গিয়েছে। সে বিড়বিড় করে কিছু একটা বলছে। আচমকাই তার মাথা উপরের দিকে সে তোলে এবং চিৎকার করে বলতে থাকে সে কি নিশ্চিত, নিং কি নিশ্চিত। এখানে আমরা দেখতে পাই মূলত তার মায়ের আত্মাই তাকে ধরে রেখেছিল, যে কারণে সে ছটফট করছিল। খালি চোখে তার মায়ের আত্মাকে দেখতে পারছিল না তীর্থা, তাই সে ছুটে যায় নিংয়ের কাছে এবং এক গ্লাস পানির সাহায্যে তার হুঁশ ফিরিয়ে আনে। তারা দুজনের কেউই বুঝতে পারছিল না যে এই মাত্র নিংয়ের সাথে কি হলো। এখন পরদিন সকালে এই অরিগামিগুলো নিয়ে তীর্থা এবং নিং চলে যায় ঝিলের কাছে। তীর্থা নিংকে প্রশ্ন করে যে সে কি বিশ্বাস করে এই সব কিছুতে। নিং বলে যে সে কি বিশ্বাস করে কি বিশ্বাস করে না এ ব্যাপারে এই মুহূর্তে কিছুই জানে না। সে শুধুমাত্র তার একমাত্র আশা অর্থাৎ তার মেয়েটিকে ফিরে পেতে চায়। এর জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। এমন নয় যে সে খুব নিষ্পাপ একজন মানুষ, সে জীবনে অনেক পাপ করেছে, তবে এই পাপের বদলে সে কিছুতেই নিজের মেয়েকে হারাতে চায় না। ওই সময় ঝিলের অপর প্রান্তে আমরা তেতসুইয়াকে দেখতে পাই,
যে কিনা এই অরিগামিগুলো ভেসে যেতে দেখছিল এবং বুঝতে পারছিল যে নিং আসলে কতটা মরিয়া হয়ে উঠেছে তার মেয়েকে খুঁজে পাওয়ার জন্য। এদিকে নিং তীর্থাকে বলে যে সে এইভাবে ভিডিও করা পছন্দ করে না, তাই তীর্থা যেন তাকে না বলে যে ভিডিওগুলো করেছে সেগুলো ডিলিট করে দেয়। তীর্থাও তার কথা মেনে নেয়। এখান থেকে তীর্থা তাকে তেতসুয়ার বাড়িতে এগিয়ে দেয় এবং বিকালে পডকাস্টের কথা মনে করিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তাকে এখান থেকে যেতে দেখতে পায় তেতসুয়া। এদিকে তীর্থা গিয়ে রাকিবের সাথে আলোচনা করে যে নিং অনেক বেশি ইন্টারেস্টিং, তার শুধুমাত্র গেস্ট অ্যাপিয়ারেন্স নিলেই হবে না, তার এই মেয়ে খোঁজার ব্যাপারটা সে ডিটেলসে কভার করতে চায়। যেটা শুনে রাকিব তাকে একটা আইডিয়া দেয়। মূলত তাদের গ্রামে একজন শামান আছে যে কিনা মানুষকে নিখোঁজ জিনিস খুঁজে পেতে সাহায্য করে। নিং যেহেতু তার মেয়েকে খুঁজে পেতে এতটা ডেসপারেট, তাই সে তাকে তার সাথে দেখা করাবে। শামান উইরোর সাথে দেখা করলে হয়তোবা তারা আরো বিস্তারিতভাবে পডকাস্টে সবকিছু ইনক্লুড করতে পারবে। এই আইডিয়া তীর্থার কাছে বেশ ভালো লাগে। অন্যদিকে নিং যখন তেতসুয়ার একটা ঘরে পরিষ্কার করতে যাচ্ছিল তখন তেতসুয়া তাকে বাধা দেয় এবং বলে এই ঘরে সে রিসার্চ করে, তাই এই ঘরে নিং এর পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। নিং এই কথা শুনে চলে যাচ্ছিল তখনই তেতসুয়া তাকে ডাক দেয়। সে মূলত তাকে ওই ঘরটি দেখাতে চাইছিল। ঘরটির ভেতরে ছিল নানান প্রজাতির গাছ। এই গাছগুলো নিয়েই মূলত তেতসুয়ার সকল রিসার্চ। গাছগুলো দেখিয়ে সে নিংকে এই ঘর থেকে চলে যেতে বলে এবং বলে এই ঘরে তার আসার কোনো প্রয়োজন নেই। নিংও ব্যাপারটা মেনে নেয় এবং সেখান থেকে চলে যায়। এখন ওই দিন কাজ শেষ করে নিং চলে যায় তীর্থার বাসায়। তীর্থা প্রথমে রুমে ঢুকে নিংয়ের ব্যাপারে সে যেসব রিসার্চ করেছিল সেই কাগজগুলো লুকিয়ে ফেলে, আর এরপর সে নিংকে ভেতরে ডেকে নেয়। এরপর সে শুরু করে দেয় তার পডকাস্ট, যেখানে সে নিংকে নানান ধরনের প্রশ্ন করে। সে নিংয়ের কাছে জানতে চায় যে সে এতটা শিওর কিভাবে যে তার মেয়ে এখনো বেঁচে আছে, যা শুনে নিং চুপ হয়ে যায়। এই প্রশ্নের কোনো উত্তর নিংয়ের কাছে ছিল না। এখন পডকাস্ট শেষ করে তীর্থা নিংকে বলে যে তারা চাইলে একজন শামানের সাহায্য নিতে পারে। সে অলরেডি সব ধরনের চেষ্টা করেছে, এখন এই ধরনের চেষ্টা করাই শুধুমাত্র বাকি। নিংও তার কথা মেনে নেয় এবং তার কথা মতো সে চলে যায় মিস্টার উইরোর কাছে। রাকিব মূলত তাদেরকে সেখানে নিয়ে গিয়েছিল। তার সাথে নিং আলাদাভাবে কথা বলে। সেখানে উইরো তাকে বলে কেউ মারা যাওয়া 40 দিন পর্যন্ত তার আত্মা প্রিয়জনদের সাথেই থাকে। মাঝে মধ্যে এই আত্মা অনেক ভয়ানক হয়ে ওঠে, বিশেষ করে প্রিয়জনের করা কোনো অপরাধের কারণে। তার মেয়ে কোনো এক অন্ধকার জায়গাতে রয়েছে। নিং প্রশ্ন করে যে এর মানে কি মালা বেঁচে আছে? উইরো জানায় সে বেঁচে আছে, তবে তাকে কোনো একটা শক্তি সেখানে আটকে রেখেছে। সেখান থেকে মালাকে মুক্ত করার জন্য নিংয়ের প্রয়োজন নিজের পাপের প্রায়শ্চিত্ত করা। যা শুনে নিং হতবাক হয়ে প্রশ্ন করে যে কোন পাপের প্রায়শ্চিত্ত করা। উইরো প্রশ্ন করে যে পাপের প্রায়শ্চিত্তের কথা শুনতেই তার কোন পাপটার কথা মনে পড়েছে। তখনই নিংয়ের তার প্রথম হাজবেন্ডের কথা মনে পড়ে যায়, যেখান থেকে আসার সময় তার মা তাকে প্রশ্ন করেছিল সে কি নিশ্চিত। তাই তো সে ঠিক করে যে সে তার প্রথম হাজবেন্ডের কাছে যাবে। এখন এখানে নিং এবং উইরো যখন কথা বলছিল তখন গোপনে তাদের ভিডিও করার চেষ্টা করে তীর্থা। এখন তীর্থাকে সাথে নিয়ে নিং চলে যায় তেতসুয়ার বাড়িতে। সেখানে নিং তেতসুয়ার কাছ থেকে তার স্যালারি অ্যাডভান্স চায়, যাতে করে সে ওই শহরে যেতে পারে যেখানে তার এক্স হাজবেন্ড ছিল, অর্থাৎ উইজাক। এখানে তীর্থা যখন নিংয়ের কাছ থেকে জানতে পারে যে তেতসুয়ার জাপানে একটা মেয়ে আছে, তখন তীর্থা একটু চিন্তায় পড়ে যায়। তার মনে হচ্ছিল সে তেতসুয়াকে কোথাও দেখেছে। এখন ওই ভিন্ন শহরে নিংকে একা ছাড়তে চাইছিল না তীর্থা, তাই সে তার সাথে যায়। তারা যখন বাসে করে যাচ্ছিল তখন নিং তীর্থাকে তার অতীতের গল্প খুলে বলে, তার হাজবেন্ড উইজাকের কথা, যে কিনা তাকে প্রচণ্ড ভালোবাসত। তবে সে তার জীবন নিয়ে অতটা সিরিয়াস ছিল না যতটা নিং চাইতো। তার বাইক রেসিং এর প্রতি এতটা অবসেশন দেখে নিং এবার হতাশ হয়ে পড়েছিল। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে উইজাককে ছেড়ে দিবে। উইজাক তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে আপ্রাণ চেষ্টা করছে তাদের খেয়াল রাখার। তবে নিং তখন বলে যে তার নিজের কাজ করতে হয়। সে বাইরে কাজ করে নিজের মা, তার অসুস্থ মা, সেই সাথে নিজের মেয়ে মালার খেয়াল রাখতে পারছে না। সে এরকম জীবন চাই না। সে একটা সুন্দর ভালো জীবন চায়। কিন্তু উইজাকের মধ্যে তো কোনো ম্যাচুরিটিই নেই। সে স্কুল পড়ুয়া ছেলের মতো করে বাইকের পেছনে টাকা উড়ায়, যেখানে তাদের খাবারের জন্য বাইরে দৌড়াতে হয় নিংয়ের। এইসব কথা বলে সে সেখান থেকে নিজের মা এবং মেয়েকে নিয়ে বেরিয়ে আসে। ফলে একেবারেই হতাশ হয়ে পড়ে উইজাক। তারা বেরিয়ে যাওয়ার সাথে সাথে অ্যাক্সিডেন্টলি তার গায়ে আগুন ধরে যায়।
যার ফলে উইজাক সেখানেই পুড়ে যায়। খবরের কাগজের মাধ্যমে এই ব্যাপারে জানতে পেরেছিল নিং, যেখানে বলা হয়েছিল যে স্ত্রী ছেড়ে যাওয়ার পর উইজাক নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। এই পেপারের টুকরাটুকু নিয়ে সে চলে গিয়েছিল একটা হসপিটালে, যেখানে এখনও ভর্তি ছিল উইজাক। সেইখানে জানতে পারে উইজাক ইতিমধ্যে অনেকবার চেষ্টা করেছে নিজেকে শেষ করে দেওয়ার। তারাও আপ্রাণ চেষ্টা করে চলেছে তাকে বাঁচানোর। এখন ভেতরে গিয়ে নিং দেখতে পায় সত্যিই তার বেঁচে থাকার মতো অবস্থা নেই। ওই দিনের আগুনের ফলে সে চলাফেরা করা তো অনেক দূরের ব্যাপার, সে কথা পর্যন্ত বলতে পারছিল না ঠিকভাবে। এইভাবে ধুকে ধুকে কেই বা বেঁচে থাকতে চায়। সে তার কাছে যায় এবং কাঁদতে কাঁদতে সবকিছু খুলে বলে। অন্যদিকে ওই সময় লুকিয়ে তীর্থা জানালার কাছ থেকে তাদের এই কনভারসেশনের ভিডিও করছিল। মালা যে মিসিং এই ব্যাপারটা শুনে উইজাক নিজেও অনেকটা কষ্ট পায়, কেননা মালা তো তারই মেয়ে ছিল। নিং এখানে তার কাছে ক্ষমা চায়। তখন উইজাক বলে সে তাকে ক্ষমা করে দিবে ঠিকই, যদি সে উইজাককে শেষ করে দেয়। যা শুনে নিং হতবাক হয়ে যায়। তবে উইজাকের এই অবস্থা দেখে তার আর কিছু বলারও থাকে না। উইজাক নিজেই তাকে বলে বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলতে। নিং বালিশটা তুলে নেয় ঠিকই, তবে সে উইজাককে মারতে পারে না। অলরেডি সে উইজাকের সাথে অনেকটা অন্যায় করেছে এটা ভেবে। তখনই আচমকা উইজাক নিজের মুখের ভেতরে কামড় দিতে শুরু করে, আর এর ফলে সে নিচে পড়ে যায়। নিচে পড়ে সে নিজের মাথা বারবার আঘাত করতে থাকে ফ্লোরের সাথে। এই সব কিছু বাইরে থেকে তীর্থাও দেখছিল। চিৎকার করতে থাকে নিং, যে চিৎকার শুনে সেখানে নার্সরা চলে আসে। তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। উইজাক নিজেকে আহত করে শেষ করে দিয়েছিল। ফাইনালি সে তার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়েছিল। এখন এই সব কিছু দেখে তীর্থা অনেকটা ডিস্টার্ব হয়ে গিয়েছিল। তার এখন আর নিংয়ের জীবন ইন্টারেস্টিং লাগছিল না, বরং এই ঘটনা থেকে সে বুঝতে পেরেছিল যে নিং মালাকে ফিরে পাওয়ার জন্য এমনকি নিজের এক্স হাজবেন্ড উইজাককে পর্যন্ত মেরে ফেলতে চলেছিল। অর্থাৎ সে তার পাপ মুক্তির ব্যাপারটা নিয়ে অনেক বেশি সিরিয়াস। তাই সে রাকিবকে বলে যে নিংকে সাহায্য করতে, তার মেয়েকে খুঁজে পেতে। সে যেন উইরোর সাথে এই ব্যাপারে কথা বলে। তীর্থা ওই রাতেই নিংয়ের ওই ভিডিওগুলো ডিলিট করে দেয় যেগুলো সে গোপনে ধারণ করেছিল। অন্যদিকে ঠিক ওই সময় আমরা নিংকে দেখতে পাই যে কিনা আবারও লাইভ করছিল, যেখানে সে একটা টোনার ইউজ করছিল। আর এই টোনার থেকে পানির বদলে হঠাৎ করে বের হতে শুরু করে রক্ত, যেটা বুঝতে পারা মাত্রই ভীষণভাবে ঘাবড়ে যায় নিং। সে সেটা মুছতে যাচ্ছিল, ঠিক তখনই রিং লাইটের ভেতর থেকে দুটো হাত বেরিয়ে আসে এবং তার মুখ চেপে ধরে। এ যেন উইজাকের আত্মা ছিল, যা দেখে নিং অনেক বেশি ঘাবড়ে যায় এবং দৌড়ে সেখান থেকে সরে আসে। সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সে সোফার উপর বসেছিল, এমন সময় উইজাকের আত্মা তার পা ধরে ফেলে, যা দেখে সে ভয়ে দৌড়ে পালাতে আরম্ভ করে। সে পালাতে পালাতে চলে আসে তেতসুইয়ার বাড়িতে। বাড়িতে তেতসুইয়ার কোনো সাড়া শব্দ না পেয়ে নিং চলে আসে তেতসুইয়ার রিসার্চের ঘরে, যা দেখে দূর থেকে যেন তার মা অর্থাৎ উতিয়ার আত্মা ভীষণ খুশি হয়। এখন তেতসুইয়ার কাছে নিং আজ রাতের জন্য আশ্রয় চায়। তেতসুয়া এতে রাজি হয়ে যায় এবং তাকে নিয়ে যায় তার বেডরুমে। যাওয়ার সময় নিং তাকে প্রশ্ন করে যে সে ভূতে বিশ্বাস করে কিনা। তেতসুয়া উত্তরে বলে সে ভূতে বিশ্বাস করে না। কথা বলে সে নিংকে বেডরুমে রেখে চলে আসে, আর মনে মনে বলতে থাকে যে কোনো ভূতই তাকে বিরক্ত করতে পারে না। তাকে বিরক্ত করে শুধুমাত্র গাছে ওঠা পিঁপড়া এবং তার মেয়ের মেমোরি। ওই সময় দূর থেকে উতিয়ার আত্মা দাঁড়িয়ে তাকে দেখছিল। তেতসুয়াও যেন তাকে দেখতে পায়, তবে গুরুত্ব দেয় না। ওই রাতে তেতসুয়ার বাড়িতে ঘুমানোর সময় নিং তার মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। সেই সাথে যেন শুনতে পায় মালার চিৎকার, যে কিনা একটা আটকা স্থান থেকে তার মায়ের কাছে সাহায্য চাইছিল। এরকম স্বপ্ন প্রায় দেখত নিং। ওই একই রাতে আরো একটা ঘটনা ঘটে। আমরা দেখতে পাই পানিতে ভেসে উঠেছিল একটা লাশ। এখন পরদিন ছিল মিয়াকোর বার্থডে, অর্থাৎ তেতসুয়ার মেয়ের বার্থডে। আর এ কারণে তেতসুয়া নিংকে বলে বাচ্চাদের জন্য কিছু খাবার তৈরি করতে, কেননা সে সবাইকে মিয়াকোর বার্থডে ট্রিট দিতে চায়। এমন সময় সেখানে তীর্থা আসে নিংকে ডাকতে, কেননা ঝিলের পানিতে কারোর লাশ পাওয়া গিয়েছে। যা শুনে নিং তার সাথে ছুটে যায় ঝিলের কাছে। সেখানে গিয়ে সে জানতে পারে যে এতদিন পর এসে সুলাইমানের লাশ খুঁজে পাওয়া গিয়েছে। সেখানে সামান উইরোও ছিল। সে তার সাথে কথা বলতে চায়। উইরো বলে যে সে ভুল পাপের প্রায়শ্চিত্ত করেছে, তার উচিত সুলাইমানের আত্মার কাছে ক্ষমা চাওয়া। তার কষ্টই মূলত মালাকে এতদিন যাবৎ আটকে রেখেছে। নিং বলে সে কখনোই সুলাইমানের কাছে ক্ষমা চাইবে না। সে তার জীবন নরক করে তুলেছিল,
তার মা এবং মেয়েকে অলরেডি অনেক যন্ত্রণা দিয়েছে, তাই সে যা কিছু করেছে সেটাকে সে পাপ বলে মনেই করে না। তখন উইরো বলে সে মনে করুক বা না করুক, সে পাপ করেছে, আর এর জন্য তাকে অন্ততপক্ষে সুলাইমানের কাছে মাপ না চাইলেও একটা রিচুয়াল করতে হবে, ওয়াটার পিউরিফিকেশন রিচুয়াল, যেখানে শুধুমাত্র ছেলেরাই উপস্থিত থাকবে। সকল নিয়মকানুন সে নিংকে বুঝিয়ে দেয়। নিং এইগুলো খুলে বলে রাকিবকে এবং বলে দ্রুত এই রিচুয়ালটি সম্পন্ন করতে। তীর্থা বলে সেও এই কাজে সাহায্য করবে। তাই তো নিং এখানে তীর্থাকে সাথে নিয়ে চলে যায় তেতসুইয়ার বাড়িতে। সেখানে সে তীর্থাকে তার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন তেতসুইয়া বলে সে তীর্থার কথা মালার মুখে শুনেছে, তার জন্যই মালা সুইমিং ক্লাস অ্যাটেন্ড করতে অনেক ভয় পেত। যা শুনে একদমই অবাক হয়ে যায় নিং। নিং তীর্থাকে প্রশ্ন করে যে সে আগে কেন বলেনি মালা তার সুইমিং ক্লাসে গিয়েছিল। সে যে মালাকে এর আগে দেখেছে এই ব্যাপারেই তো তাকে বলেনি, সে আর কি তার কাছ থেকে লুকাচ্ছে। তীর্থা তাকে বোঝাতে চাইছিল, তবে নিং তার কোনো কথাই শোনে না। সে তার আশেপাশেও তীর্থাকে ঘেঁষতে নিষেধ করে এবং সেখান থেকে চলে যেতে বলে। তীর্থাও অনেকটা কষ্ট পায় এবং সেখান থেকে বেরিয়ে আসে। সে সরাসরি চলে যায় রাকিবের কাছে। নিং তার সাহায্য না চাইলেও সে নিংকে এই রিচুয়াল করায় সাহায্য করতে চাইছিল, তবে রাকিব বলে এই রিচুয়ালে শুধুমাত্র ছেলেরাই অ্যালাউড। কোনো মেয়ে যদি লুকিয়েও সেখানে উপস্থিত থাকে তাহলে তাদের পুরো রিচুয়ালটি ব্যর্থ হবে। ফলে তীর্থারও আর কিছু বলার থাকে না এবং সে সেখান থেকে চলে যায়। ওই রাতে রিচুয়াল হওয়ার কথা ছিল, তাই নিং এখানে টাকা এনে রাকিবকে দিয়ে দেয়। তেতসুয়া তখন গাড়িতেই তার জন্য অপেক্ষা করছিল। নিং গাড়িতে বসে কাঁদতে আরম্ভ করে। তেতসুয়া তাকে সান্ত্বনা দেয়। তখন নিং বলে তার তেতসুয়ার কাছ থেকে শেখা উচিত যে কিভাবে স্ট্রং থাকতে হয়। তেতসুয়া বলে যে সে এই কারণেই তো বাচ্চাদেরকে নিজের বাড়িতে শেখানোর জন্য ডাকে। বাচ্চারাই তাকে মিয়াকোকে হারানোর কষ্ট ভুলতে সাহায্য করে। বিশেষ করে মালাকে দেখলে তার মিয়াকোর কথা মনে পড়ত। এখন তেতসুয়া নিংকে বাড়িতে পৌঁছে দেয়, যেখানে ফিরে নিং তার মেয়ের জন্যই দোয়া করতে থাকে। অন্যদিকে রিচুয়াল সম্পন্ন করে সব লোকেরা মিলে ঝিলের কাছ দিয়ে মালাকে খুঁজতে থাকে। এভাবেই খুঁজতে খুঁজতে তারা কিছু একটা খুঁজে পায়। তখন সেখানে তেতসুয়াও উপস্থিত ছিল। এর কিছুক্ষণ পরই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রাকিব এবং উইরো আসে নিংয়ের কাছে। তাদের হাতে ছিল মালার শেষ পরা ওই জামাটি। উইরো এখানে নিংকে বলে যে তার পাপ এতটাই স্ট্রং যে এর প্রায়শ্চিত্তের মাধ্যমে মালাকে বাঁচানো সম্ভব না। মালাকে হারানো তার এই পাপকর্মের ফল ছাড়া আর কিছুই না। এখন আর কেউ মালাকে তাকে খুঁজে দিতে পারবে না, শুধুমাত্র সেই পারবে যদি সে মালাকে ফলো করে। এই কথা শুনে অনেক বেশি ভেঙে পড়ে নিং। তার হাত থেকে একটা গ্লাস পড়ে ভেঙে যায়। সেখানেই বসে সে কাঁদতে আরম্ভ করে। তখনই তার সামনে চলে আসে উইজাক এবং উতিয়ার আত্মা, যাদের কাছে সে বারবার ক্ষমা চাইতে থাকে। তখনই তার মনে পড়ে যায় উইরোর বলা ওই শেষ কথাটি, সে যদি মালাকে ফলো করে তাহলেই একমাত্র সে মালাকে খুঁজে পাবে। এর মানে হলো মালাকে বাঁচাতে হলে তাকে নিজেকে মারতে হবে। তাই তো সে এখানে একটা কাচের টুকরো হাতে তুলে নেয় এবং সেটা চালাতে শুরু করে নিজের গলায়। তবে পরক্ষণেই সেটা পরিণত হয় একটা মাথার ক্লিপে। এই ক্লিপটা আমরা মালার মাথায় দেখেছিলাম যখন ওই রাতে অ্যাক্সিডেন্টের আগে এই ক্লিপটা খুলে ফেলে দিয়েছিল উতিয়া। ঠিক ওই সময় আমরা তীর্থাকে দেখতে পাই, যে কিনা সুইমিং পুলে ডুব দিয়ে মালার কথা মনে করছিল। তখনই তার মনে পড়ে যায় যে মালাকে তো এই সুইমিং ক্লাসে ভর্তি করতে এনেছিল তেতসুইয়া। সেই সাথে তখন তার মাথায় ওই ক্লিপটা ছিল, যে ক্লিপটা সে ছবিতে তেতসুইয়ার মেয়ে অর্থাৎ মিয়াকোর মাথায় দেখেছিল। ফলে এবার তীর্থার সন্দেহ হতে থাকে তেতসুইয়াকে নিয়ে। তাই তো সে ইন্টারনেটে তেতসুইয়ার ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করে, যেখান থেকে সে জানতে পারে তার স্ত্রী তাকে ডিভোর্স দেয়নি, বরং একটা কার অ্যাক্সিডেন্টে তার স্ত্রী এবং মেয়ে মারা গিয়েছিল। যে মৃত্যুর জন্য সাসপেক্ট ছিল তেতসুইয়া, অর্থাৎ ধারণা করা হচ্ছিল যে তেতসুইয়াই ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেছে। যদিও এর কোনো সঠিক প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। এটা জানার সাথে সাথে তীর্থা তখনই চলে যায় রাকিবের কাছে। রাকিব তখন বাইরে বসেছিল। সেখানে গিয়ে তীর্থা রাকিবের বাবা এবং উইরোর কথা শুনতে পায়, যারা কিনা ভীষণ হাসাহাসি করছিল এবং মজা নিচ্ছিল নিংয়ের অসহায়ত্বের। এখানে জানা যায় যে এই সব কিছু অর্থাৎ পাপের প্রায়শ্চিত্ত, সেই সাথে এই রিচুয়াল, এই সব কিছু আসলে রাকিব এবং তার বাবার পরিকল্পনা ছিল। যেহেতু সুলাইমান তাদের কাছ থেকে ধার নিয়ে গায়েব হয়ে গিয়েছিল, তাই তারা ঠিক করেছিল যে তারা নিংয়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে একটা শিক্ষা দিবে। আর এই কারণেই এতদিন যাবৎ তার সাথে এই সব কিছু সাজানো নাটক করছিল।
যেটা জেনে তীর্থা ভীষণভাবে রেগে যায় রাকিবের উপর। বাকিদের উপর তার কোনো আশা ছিল না, তবে রাকিব এমনটি করবে তা সে ভাবতে পারেনি। রাকিবও এই কাজটা করে খুব একটা খুশি ছিল না। এখন সেখান থেকে তীর্থা সরাসরি চলে আসে নিংয়ের বাড়িতে। দরজার বাইরে দাঁড়িয়েই সে নিংয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। তবে নিং তো তখন বাড়িতে নয়, বরং তেতসুইয়ার বাড়িতে ছিল। তেতসুইয়া তাকে চাপান করতে দেয়। নিং তেতসুইয়ার কাছে জানতে চায় যে তীর্থা বলেছিল তেতসুইয়াই নাকি তাকে ওই সুইমিং ক্লাসে ভর্তি করেছিল, এটা কি সত্যি? তেতসুইয়া এখানে সরাসরি তার কথার কোনো উত্তর দেয় না, বরং সে নিজের মেয়ের ব্যাপারেই বলতে থাকে। সেই সাথে বারবার ঘড়ি দেখতে থাকে। নিং যখন তেতসুইয়ার কাছে আবারও একই প্রশ্ন করে, তখন তেতসুইয়া বলতে শুরু করে যে তার মেয়েকে হারানোর পর সে কখনো ভাবেনি যে মালার মধ্যে সে নিজের মেয়েকে দেখতে পাবে। মালাকে যখন প্রথমবার উতিয়া নিয়ে এসেছিল, তখনই মালাকে দেখে সে অবাক হয়ে গিয়েছিল। তাই তো সে তার মেয়ে মিয়াকোর সবথেকে পছন্দের জামাটি মালাকে দিয়েছিল পরার জন্য। নিংয়ের মনে পড়ে যায় ওই রাতে মালা তো অন্য কারোর জামা পরা ছিল। সে জিজ্ঞাসা করে ওই রাতে মালা অনেক কাঁদছিল, এর কারণ কি? তখন উত্তরে তেতসুইয়া বলে সে উপর থেকে পড়ে গিয়েছিল। যা শুনে নিং অবাক হয়ে যায়। ওই সময় দৃশ্য চলে যায় তীর্থার কাছে। সে ঘরের ভেতর দিয়ে কাউকে হেঁটে যেতে দেখতে পায়। সে জানালার কাছে গিয়ে তাকে বলতে থাকে তেতসুইয়ার ব্যাপারে। তখনই আচমকা সে দেখতে পায় ভেতরে নিং নয়, বরং দাঁড়িয়ে আছে উইজাকের আত্মা, যে কিনা আচমকাই জানালার কাছে চলে আসে এবং ভয় পেয়ে যায় তীর্থা। সে দৌড়ে সেখান থেকে পালাতে আরম্ভ করে। এদিকে নিং তেতসুইয়ার কাছে জানতে চায় যে সে কিভাবে পড়ে গিয়েছিল। তেতসুইয়া এখানে আবারও অন্য সব কথা বলতে থাকে, যার কোনো কিছুই বুঝতে পারছিল না নিং। সে বারবার তেতসুইয়াকে একই প্রশ্ন করছিল। এবার উত্তরে তেতসুইয়া বলে যে সে দুষ্টু বাচ্চা একদমই পছন্দ করে না, বিশেষ করে সেই সব বাচ্চা যারা কিনা নিজেদের বাবাকে সম্মান দিতে জানে না, যেমনটি ছিল মিয়াকো। যা শুনে নিং হতবাক হয়ে যায়। সে নিজের ব্যাগ থেকে শেষ দিন মালার পরা ওই ড্রেসটি বের করে এবং আবারও জানতে চায় মালা সিঁড়ি থেকে কিভাবে পড়ে গিয়েছিল। তখনই দৃশ্য অতীতে চলে যায় এবং আমরা দেখতে পাই ড্রেসটি পরার পর তেতসুইয়া মালার মধ্যে নিজের মেয়েকে দেখতে শুরু করেছিল। তাই তো সে এখানে তাকে মিয়াকো বলে ডাক দেয় এবং জড়িয়ে ধরে, যার ফলে মালা বেচারি অনেকটা ভয় পেয়ে যায়। সে ছটফট করে তেতসুইয়ার কোল থেকে নেমে যায় এবং দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর এটা করতে গিয়ে সে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। তেতসুইয়া তখনও পর্যন্ত মালাকে মিয়াকো বলেই ডাকছিল এবং নিজেকে মিয়াকোর বাবা বলছিল, যে জিনিসটা লক্ষ্য করে উতিয়াও। উতিয়া দৌড়ে আসে এবং তার হাত থেকে কোনো মতে মালাকে ছাড়িয়ে নেয়। সে তেতসুইয়াকে বলে যে সে পুলিশের কাছে কমপ্লেন করবে। আর এখানেই খোলে আসল রহস্য। ওই রাতে যখন নিংদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন তেতসুইয়া গাড়ি নিয়ে তাদের পিছু করছিল। অ্যাক্সিডেন্টের স্থানে গিয়ে সে দেখতে পায় নিং মাটিতে পড়ে আছে এবং উতিয়া মারা গিয়েছে। সেখানে মালা পড়েছিল, সুস্থ এবং স্বাভাবিক, যাকে নিজের সাথে করে নিয়ে এসেছিল তেতসুইয়া। হ্যাঁ, এতদিন পর্যন্ত মালাকে তেতসুইয়াই আটকে রেখেছিল তার ওই রিসার্চ রুমে। প্রথমবার যখন নিং এই ঘরে এসেছিল, তখনও মালা তাকে ইশারা করার চেষ্টা করেছিল। এছাড়া যে রাতে নিং এই বাড়িতে ছিল, ওই রাতে মালা তার দরজার কাছে গিয়ে তার কাছে সাহায্য চেয়েছিল, যেটাকে নিং নিজের দুঃস্বপ্ন বলে ভেবেছিল। এখনও মালা সেখানেই পড়েছিল। এখানে তেতসুইয়া নিংয়ের মাথায় আঘাত করে, যার ফলে নিং সেখানেই অজ্ঞান হয়ে যায়। তেতসুইয়া তার হাত বেঁধে ফেলে। এরই মাঝে সেখানে চলে আসে তীর্থা। সে পেছন থেকে এসে আঘাত করে তেতসুইয়াকে। আর এরপর সে নিংকে মুক্ত করার চেষ্টা করতে থাকে, যেখানে নিং তাকে জানায় যে নির্মালা বেঁচে আছে, সে এখানেই আছে। এরই মাঝে তেতসুইয়া উঠে দাঁড়ায়। তাই তো তাকে ভয় দেখাতে তীর্থা তার কাছে এগিয়ে গেলে তেতসুইয়া তার উপর হামলা করে এবং তাকেই অজ্ঞান করে ফেলে। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সে একই সাথে তীর্থা এবং নিংকে বেঁধে রেখেছিল। নিংয়ের জ্ঞান ফেরার পর সে নিংকে বলে তার মেয়ে মিয়াকো তাকে শেখাবে কিভাবে অরিগামি বানাতে হয়। এই কথা বলে তেতসুইয়া তার সামনে নিয়ে আসে মালাকে। এতদিন পর মালাকে দেখে নিং ইমোশনাল হয়ে পড়ে। তবে তেতসুইয়ার মতে এটা হলো মিয়াকো, তার মেয়ে, অর্থাৎ সে পুরোপুরিভাবে পাগল হয়ে গিয়েছিল। এমনকি সে এখানে নিংয়ের হাত কেটে অ্যাডপশন পেপারে তার আঙুলের ছাপ নিয়ে নেয়। আর এরপর সে মালাকে বলতে থাকে সে যেন অরিগামি বানানোর নিয়ম বলে। একথা বলে সে মালাকে নিংয়ের সামনে নিয়ে আসে। তখন লাইটগুলো ফ্লিকার করতে থাকে এবং মালা বলতে থাকে অরিগামি বানানোর নিয়ম। ওই সময় আমরা উতিয়ার আত্মাকে দেখতে পাই, যে কিনা নিংকে জড়িয়ে ধরে, অর্থাৎ নিংয়ের মধ্যে সে প্রবেশ করে, অর্থাৎ সে পুরোপুরিভাবে বশে নিয়ে নেয় নিজের মেয়ে নিংকে।
আর এরপর সে চিৎকার করে বলে মালাকে ছেড়ে দিতে। একথা বলেই সে নিংকে চেয়ার সহ হাওয়ায় তুলে নেয় আর এরপর নিচে পড়ে চেয়ার ভেঙে যায়। এই দৃশ্য দেখে অনেক বেশি ঘাবড়ে যায় তেতসুইয়া। তাই তো সে তখনই মালাকে নিয়ে সেখান থেকে পালাতে আরম্ভ করে, যেখানে পজেসড অবস্থায় নিং তাদের পিছু করছিল। একটা পর্যায়ে এইভাবে পালাতে পালাতে তেতসুইয়া চলে আসে একদম ঝিলের কাছে। সামনে যাওয়ার আর কোনো উপায় ছিল না। তখন নিং বলে তার মেয়েকে ফিরিয়ে দিতে, যা মানতে চায় না তেতসুইয়া। সে মালাকে কোল থেকে নামিয়ে দেয়। তখনই নিং তার উপর হামলা করে এবং তাকে নিয়ে পড়ে যায় ঝিলের পানিতে, যা দেখে মালা কাঁদতে থাকে। তখনই তার কাছে চলে আসে তীর্থা। এদিকে পানির ভেতরে নিংকে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করছিল কেউ একজন। হতে পারে এটা তেতসুইয়া অথবা সুলাইমানের আত্মা, যাকে কিনা এই পানিতেই মেরে ফেলেছিল নিং। তবুও এই সব কিছুর সাথে লড়াই করে নিং ফাইনালি পানির উপরে উঠে আসে এবং সে বেঁচে যায়। তবে সুলাইমানকে হত্যা করার জন্য তাকে 5 মাসের সাজা দেওয়া হয়, যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্টের মতো ছিল। সেই সাথে সাঁতার না জানার কারণে তেতসুইয়াও মারা যায়। নিং যখন জেলে ছিল তখন এই 5 মাস মালার খেয়াল রাখে তীর্থা। ফলে তাদের দুজনের মধ্যেও খুব সুন্দর একটা সম্পর্কের সৃষ্টি হয়। নিং জেল থেকে ছাড়া পাওয়ার পর সে নিজেও তীর্থা এবং তার মেয়ে মালার সাথে খুব সুন্দর সময় কাটাতে থাকে। এভাবেই একদিন আদাং নামের ওই পুলিশ অফিসার তার সাথে দেখা করতে আসে এবং নিংকে বলে যে নিং রাজি থাকলে সে মালা এবং নিংয়ের দায়িত্ব নিতে চায়। তবে নিং এখন আর কারোর উপর ভরসা করে নিজের জীবন কাটাতে চায় না, বরং সে নিজেই দায়িত্ব নিতে চায় মালার, এবং মালা এবং তার জন্য সে সুন্দর একটা জীবন নিজেই গড়ে তুলতে চায়। এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।